স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। ভারতের গণমাধ্যমের ভূমিকা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, ভারতের সাথে সম্পর্ক রক্ষায় বাংলাদেশ আগে নিজেদের স্বার্থ দেখবে। অভিযোগ করেন, বিগত সরকার অভ্যন্তরীণ স্বার্থের তুলনায় প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় বেশি ভূমিকা রেখেছে। সমতার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলেও জানান তৌহিদ হোসেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত চলে যাওয়া, সেখানে আশ্রয় নেওয়া কিংবা ভারতীয় গণমাধ্যমের নানান উস্কানিমূলক সংবাদ প্রচার, সব মিলিয়েই দুই দেশের সম্পর্কের মধ্যে চলছে চরম টানাপোড়েন। শনিবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক গোল টেবিল বৈঠকে বক্তারা তুলে ধরেন দুই দেশের মধ্যকার সম্পর্কের নানান দিক। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের অমীমাংসিত ইস্যুর সমাধান করলেও নিজ দেশেরগুলোকে প্রাধান্য দেয়নি। তবে বর্তমান সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা বাড়াতে চায়। পূর্ববর্তী সরকার ভারতের যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল, আছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা দোলাচল, সেটা কিন্তু থাকতো না। অন্তর্বর্তী সরকার দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কারো জন্য আতঙ্কের কারণ হতে চায় না। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা, যে দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সংরক্ষিত হয়, যেন শুধু সেটা একদিকে না যায়। ভারতের গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে যে অবস্থান নিয়েছে তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মত তার। দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মিথ্যাচার তুলে ধরতে। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করে গণফোরাম। এছাড়া গণতন্ত্র ধরে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির এমিরেটস সভাপতি ডক্টর কামাল হোসেন। দেশ ও জাতির স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। নির্বাচনের আগে বৃহত্তর ঐক্য, পরে জাতীয় সরকারের ওপর গুরুত্ব দিতে চায় দলটি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার সকাল 10টায় সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা অংশ নেয় সম্মেলনে। বাজার নিয়ন্ত্রিত হবে, পরিবর্তন করার কোনো অধিকার নেই। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা। ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলেন তারা। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীন জাতীয় বিকাশের জাতীয়তাবাদ, সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমরা বসবাস করতে চাই। যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না, আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। সম্মেলনে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় তারা। আগামীতে যেই জয়লাভ করুক, তারা হবে জাতীয় সরকার। 31 দফার সংস্কার জাতির সামনে তুলে ধরেছে 1 বছর আগে। সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে। আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি। এ সময় গণফোরামের ইমিরেটস সভাপতি ডক্টর কামাল হোসেন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ যেন অশুভ শক্তির দ্বারা বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। আরো সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারবো। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে বলেও জানান ডক্টর কামাল হোসেন। ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করেননি বলে মন্তব্য করেছেন ডক্টর কর্নেল অলি আহমেদ। বলেন, তিনি রক্ষী বাহিনী ও মুজিব বাহিনী দিয়ে দেশ শাসন করতে চেয়েছিলেন। দুপুরে রাজধানীর একটি হোটেলে ৮ম বেঙ্গল রেজিমেন্ট সাবেক অফিসার ও সৈনিকদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে ৮ম বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশের ইতিহাসে ৮ম বেঙ্গল রেজিমেন্ট অনন্য হয়ে থাকবে বলেও মন্তব্য করেন অলি আহমেদ। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। শেখ মুজিবুর রহমানের কাছে আমরা সংবাদ পাঠালাম যে আমরা বিদ্রোহ করতে প্রস্তুত, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা বিদ্রোহ করে আপনাকে স্বাধীনতা দিয়ে দেব। শেখ মুজিব 3বার অ্যাপ্রোচ করার পরে উনি বলে দিলেন এক ইয়াহিয়ানের পরিবর্তে অন্য ইয়াহিয়ানকে এখানে আমি আনতে চাই না। অর্থাৎ তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে কখনো বিশ্বাস করেনি, যার পরিণতি হয়েছিল 15ই আগস্ট। এলডিসি গ্র্যাজুয়েশনের সময় পেছানোর আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চেয়েছেন ব্যবসায়ীরা। জবাবে অর্থ উপদেষ্টা বলেছেন, বিগত সরকারের অনিয়ম রাতারাতি ঠিক করা সম্ভব নয়, তবে দেশ স্থিতিশীলতায় ফিরছে। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাইভেট সেক্টর আউটলুক, এক্সপেকটেশন অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তারা। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের 2 উপদেষ্টাকে একই অনুষ্ঠানে পেয়ে গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক ঋণের সুদ ও বিনিয়োগ পরিস্থিতির দুরবস্থা নিয়ে ক্ষোভ ছাড়লেন ব্যবসায়ীরা। এ সময় তারা সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনার দাবি জানান। 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের বিপক্ষেও মত দেন তারা। আগামীতে আপনার আমাদের সকলকে এবং আমাদের নিয়ন্ত্রণকে, আমাদের সরকারকে আরো অনেক ইন্টিগ্রিটি দেখাতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের যে 2026 সালের লক্ষ্যমাত্রা, এটাকে ইমিডিয়েট আপনারা দয়া করে স্থগিত করেন। যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে যত দ্রুত সম্ভব এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসা। আর অর্থ উপদেষ্টা বলেন, হতাশ হওয়ার কিছু নেই। বিগত সরকারের অনিয়ম কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। 2026 সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েট হলে প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পেরও তেমন কোনো ক্ষতি হবে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি। আপনারা দেখেন কি অবস্থা, কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভটা ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে, তারপরে এক্সচেঞ্জ রেটটা ক্রলিং পেয়ে করে মোটামুটি একটু স্টেবল আসছে। বাংলাদেশকে এলডিসি গ্র্যাজুয়েট করতেই হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের হতাশ না হয়ে সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন। আমাদের গ্র্যাজুয়েশন নিয়ে যে চ্যালেঞ্জেসগুলো বলা হচ্ছে, ইনফ্যাক্ট আই সি মোর চ্যালেঞ্জেস দেন দি অপরচুনিটি, বি ভেরি অনেস্ট। 2026-এ হবো না 2030-এ হবো, দ্যাট কুড বি দি ডিসকাশন, বাট আমাদেরকে হতেই হবে। পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে, তবে বিষয়টি নিয়ে সচেতন রয়েছে সরকার। এজন্য শিল্প মালিকসহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল আইন 2010 বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। গেল বৃহস্পতিবার রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে আইনটি বাতিল করে গেজেট প্রকাশ করা হয়। যদিও এতে বলা হয়, আইনটি বাতিল হলেও এর আওতায় সম্পাদিত চুক্তি বা চুক্তির অধীন গৃহীত কোনো ব্যবস্থা বৈধভাবে সম্পাদিত বা গৃহীত হবে বলে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, এ আইনের আওতায় সম্পাদিত চুক্তির অধীন চলমান কোনো কার্যক্রম এমনভাবে অব্যাহত থাকবে অথবা নিষ্পন্ন করতে হবে যেন এই আইন রহিত হয়নি, এবং সরকার জনস্বার্থে এ আইনের অধীন গৃহীত কোনো কার্যক্রম পর্যালোচনা করার অধিকার সংরক্ষণ করবে ও সে কার্যক্রমের বিষয়ে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে। 2009 সালে তীব্র বিদ্যুৎ সংকটের মধ্যে দায়িত্ব নেয়ার পর আওয়ামী লীগ সরকার দরপত্র প্রক্রিয়ার বাইরে গিয়ে আলোচনার মাধ্যমে বেসরকারি খাতের কোম্পানিগুলোকে কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়।
টেকসই জ্বালানি খাত গড়তে নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরিতে কাজ চলছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। আরও বলেন, বিগত সরকারের আমদানি নির্ভর নীতির কারণে জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। নবায়নযোগ্য খাতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ নয় মন্তব্য করে এই খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বানও জানান উপদেষ্টা। 2041 সালের মধ্যে 40% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করতে চায় সরকার। এজন্য এই খাতে প্রয়োজন বড় বিনিয়োগ। কিন্তু নবায়নযোগ্য খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ মিলছে না। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এই খাতে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। রিনিউয়েবল থেকে উৎপাদন করব যে বিদ্যুৎ, তার দাম কমে আসতে হবে, সেজন্য ট্যাক্স এক্সেম্পশন লাগবে। আমরা অনেকগুলো পরিকল্পনা করেছি এনার্জি নিয়ে, কিন্তু কিসের ভিত্তিতে সেই পরিকল্পনাগুলো করছি আমরা আসলে জানি না। দেশি বিনিয়োগের পাশাপাশি দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকর্ষণের তাগিদ দেন বিশ্লেষকরা। ব্যাংকগুলোকে যদি ওই ধরনের রিস্ক গ্যারান্টির সাপোর্টগুলো যদি নিয়ে আসেন, গ্যারান্টি যদি দেন, তাহলে ব্যাংকগুলো উৎসাহিত হবে তাদের এই যে 4-5 বছরের যে ঝুঁকির পার্টটা, এটা তারা সেখানে ম্যাচ করার জন্য সুযোগ পাবে। সুতরাং আমাদের ওই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে হবে। জ্বালানি উপদেষ্টা জানান, দেশে দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হয় 3000 মিলিয়ন ঘনফুট। বছরে 6000 কোটি টাকার এলএনজি আমদানির পরও দৈনিক ঘাটতি থাকছে 1000 মিলিয়ন ঘনফুট। যে জন্য রিনিউয়েবল যে ফাইন্যান্সিং আগায় নাই, এটার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা ব্যাংকগুলো ব্যালেন্স শিট ফাইন্যান্সিং এর দিকে মগ্ন, এবং ওই যে লোকের মুখ চেয়ে ঋণ দিতে তারা বেশি অভ্যস্ত। উপদেষ্টা আরও বলেন, আগামীতে গ্রাহককে সরবরাহের জন্য কেবল সরকারি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিক্রি করা হবে না। যে সরকার সব বিদ্যুৎ কিনবে, আমরা সেটা থেকে বেরিয়ে আসছি। তো ওই জন্য আমরা একটা মার্চেন্ট পাওয়ার পলিসি দিয়ে রিপ্লেস করতেছি। হচ্ছে যে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন এবং আপনি আপনার গ্রাহক ঠিক করবেন। সরকারের কিংবা পিজিসিবি কিংবা ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করতে পারবেন একটা হুইলিং চার্জ দিয়ে। সরকারি জায়গা যথাযথ ব্যবহার করেই দেশে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা মেটানো সম্ভব বলেও মনে করেন তিনি। রেলের জমি, সড়কের জমি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। কালো শকুনদের খারাপ চক্রান্ত এখনো থামেনি। স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। অভ্যুত্থানে সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। সকালে ময়মনসিংহের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় শহীদ 55টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি আরও বলেন, খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে যেন আন্দোলন সফল না হয়। ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ হলে কারো অস্তিত্ব থাকবে না। যে স্বপ্ন ও স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তাকে রক্ষা করা সবার দায়িত্ব বলেও জানান সার্জিস। সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি প্রশাসন সহ সকল স্তরে সার্বিক কাজে সহযোগিতা করা হবে। হত্যাযজ্ঞের সঙ্গে প্রশাসনে যারা জড়িত ছিল, ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান সার্জিস। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। আমরা যেই স্বপ্ন নিয়ে, যেই স্পিরিট নিয়ে দেশের জন্য জীবন দিলাম, রক্ত দিলাম, সেটার জন্য কাজ করে যাওয়ার। গত 15 বছরে চট্টগ্রামে উন্নয়নের নামে হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান উন্নয়ন প্রকল্প সামগ্রিক কার্যক্রম নিয়ে বৈঠকে তিনি কথা বলেন। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার প্রকল্প চলছে, কিন্তু এখনও সামান্য বৃষ্টি হলে ডুবে যায় পুরো নগর। উপদেষ্টা আরও বলেন, এখনও অনেক কর্মকর্তার মনে স্বৈরাচারী মনোভাব রয়ে গেছে। এদিকে চট্টগ্রামকে নিয়ে সবাইকে সমন্বিতভাবে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল কবির, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গন্ডগোল যে খুব বেশি গভীরে সেটা তো আপনারা এর মধ্যে বুঝেই গেছেন, এবং সেটা প্রেজেন্টেশনের মধ্যেও দেখেছেন যে ফ্যাসিবাদ কিভাবে মাথার মধ্যে এখনো চেপে আছে, যেটা দূর হয় নাই এবং বারে বারে আসার চেষ্টা করছে, যেটাকে আমাদের প্রতিহত করতে হবে।
ফিট হয়ে উঠছেন জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারপরেও সুখবর নেই এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে। সুখবর নেই মিডল অর্ডারের আরেক ব্যাটার তাওহিদ হৃদয়ের বিষয়ে। রবিবার ঘোষণা করা হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ওয়ানডে ও টি-20 স্কোয়াড। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইনজুরি স্ট্যাটাসের জন্য ওয়ানডে ও টি-20 দল ঘোষণায় দীর্ঘ সূত্রতা। আশার কথা সেই অধিনায়ককে দেখা গেল গ্রাউন্ডস ফিল্ডিং প্র্যাকটিসে। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষণা করা হচ্ছে দল। একাডেমি মাঠে বিসিবির ট্রেনারের তত্ত্বাবধানে লম্বা সময় ধরে অনুশীলন করলেন টাইগার ক্যাপ্টেন। তবে ব্যাট হাতে এখনও পর্যন্ত নেটে দেখা যায়নি শান্তকে। ফিল্ডিং শুরু করলেও নেই কোনো সুখবর। ওয়ানডে সহ টি-20 সিরিজও মিস করতে পারেন বাংলাদেশ অধিনায়ক। সদ্যই ইনজুরিতে পড়া মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ফিরেছেন ঢাকায়। শান্তর মতোই সাইড স্ট্রেইন নিয়ে তিনি এখন ফিজিওর আন্ডারে। হৃদয় ফিট হতে হতে ক্যারিবীয়দের বিপক্ষে টি-20 সিরিজ শেষ হয়ে যাবে। সবশেষ আফগান সিরিজের স্কোয়াড থেকে 4টা পরিবর্তন নিশ্চিত। সাকিব, শান্ত, মুশফিক, হৃদয়। তাদের জায়গায় কে, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া কঠিন। শোনা যাচ্ছে স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা কমে যাওয়ায় বিজয় সোহানদের কথা ভাবা হচ্ছে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটা কি খেলে ফেলেছেন সাকিব? চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সাকিবের খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও সে সুযোগ কি পাবেন তিনি? জানা গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না সাকিব। বিসিবির নির্দেশনা মেনেই নাকি সাকিবকে ছাড়াই দল জমা দিয়েছে নির্বাচক প্যানেল। টেস্ট আর টি-20কে বিদায় জানিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। শেষ টেস্টটা খেলতে চেয়েছিলেন ঘরের মাঠে। পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তা ইস্যুতে পূরণ হয়নি সেই ইচ্ছা। সাকিব চেয়েছিলেন আগামী বছর হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন ওয়ানডে ফরম্যাটে। আদৌ কি সে সুযোগ পাবেন তিনি? চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের একমাত্র ওয়ানডে সিরিজ ক্যারিবীয়দের মাটিতে। জানা গেছে সেই সিরিজের জন্য সাকিবকে ছাড়াই দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, তাকে ছাড়াই নির্বাচকেরা এরই মধ্যে জমা দিয়েছে দল। বিভিন্ন গণমাধ্যমের খবর, জাতীয় দলে ফিরতে বিসিবিকে নাকি বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন সাকিব, যার মধ্যে রয়েছে দেশে খেলার স্বাধীনতা, দেশে আসা ও যখন চাইবেন তখনই দেশ ত্যাগের নিশ্চয়তা। এছাড়াও জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করতে বিসিবির সহায়তাও চেয়েছেন তিনি। অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়া হয়নি বোর্ডের পক্ষ থেকে। বিসিবি সূত্রের খবর, মাঠের ক্রিকেটে সাকিবের পারফরমেন্স নয়, বরং বর্তমানে সাকিবের মানসিক অবস্থার কথা বিবেচনা করেই নাকি তাকে ছাড়াই দল গোছানোর পরামর্শ দেওয়া হয়েছে নির্বাচক প্যানেলকে। আর তা মেনেই সাকিবকে ছাড়া দল সাজিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। তাই প্রশ্ন উঠছে, এই সিরিজ মিস করা সাকিব আদৌ কি সুযোগ পাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? আর না পেলে কি এরই মধ্যে শেষ হয়ে গেছে দেশের সেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার? তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। এবারে ফুটবল। এখলাস উদ্দিনকে 5 ভোটে হারিয়ে বাফুফের 15তম সদস্য নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান মনি। 56টি ভোট পেয়েছেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। এই নির্বাচনে পূর্ণতা পেল নতুন কমিটি, বলছে বাফুফে। বাফুফের কার্যক্রমের গতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৃণমূলের কাউন্সিলরদের। সাইফুর রহমান মনি জাতীয় দলের সাবেক এই ফুটবলার বাফুফের নির্বাহী কমিটির সদস্য হতে ভোট যুদ্ধে লড়েছেন 4 বার। অবশেষে স্বস্তির হাসিটা হেসেছেন তিনি। 26 অক্টোবর বাফুফের নির্বাচনে আরেক প্রার্থী এখলাস উদ্দিনের সাথে সমান 61 ভোট পেলে শনিবার হলো পুনর্নির্বাচন, যেখানে 5 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মনি। ভোটের আধিক্যে জনাব সাইফুর রহমান মনি 15 আসনের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আসলে অল ক্রেডিট এই ডেলিগেটরদের দিতে চাই, কারণ ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এই জন্যই আজকে এই জয়লাভ করতে পেরেছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্টটা আমার ফুটবলের জন্য আমি দিতে পারি। এদিন 133 ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন 107 জন, যেখানে মনির প্রতিপক্ষ এখলাস উদ্দিন পেয়েছেন 51 ভোট। এই ভোটের মধ্য দিয়ে পূর্ণ হলো বাফুফের নির্বাহী কমিটির 15 সদস্য পদের কোরাম। খুব সুন্দরভাবে নির্বাচনটা আজকে অনুষ্ঠিত হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে তারা কিন্তু একটি ভোট দেওয়ার জন্য আমাদের এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসছে। সারা বাংলাদেশে আমাদের যত কাউন্সিলররা আছে সেই কাউন্সিলরদেরকে এইবার আমরা স্ট্যান্ডিং কমিটিগুলোতে অন্তর্ভুক্ত করব। কাজী সালাউদ্দিন যুগের অবসানে নতুন কমিটির 1 মাস পেরিয়ে গেলেও তাদের কার্যক্রমে মিশ্র প্রতিক্রিয়া তৃণমূলের কাউন্সিলরদের মাঝে। স্ট্যান্ডিং কমিটিগুলো পূর্ণাঙ্গ করে কাজ আরম্ভ করা, যেহেতু প্রত্যেকটা কমিটিকে 1 বছর করে সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট। আমরা আশা করি ভালো কিছু হবে, কিন্তু এটা সময়ের ব্যাপার, সময় দিতে হবে।
ভোটের সকালে ভোটার প্রার্থী আর তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বাফুফে ক্যাম্পাস। নির্বাচন পর্যবেক্ষণ করেছেন এএফসির প্রতিনিধিরাও। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।